বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের সবচেয়ে বড় প্রশ্ন হয়তো ব্যয়ের নয়, প্রশ্নটা আয়ের। টাকাটা আসবে কোত্থেকে? বড় বাজেট, অনেকেই মনে করেন এরকম বড় বাজেট বাংলাদেশের অর্থনীতিতে জরুরি, কিন্তু সরকার যে প্রায় 7 লক্ষ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে, এই লক্ষ্য কতটা বাস্তবসম্মত? কর নীতি, বাজার ব্যবস্থা, মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপরের প্রভাব নিয়ে আজকের এই তৃতীয় মাত্রা কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার পায়ে বসা আছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এবং আমার ডানে রয়েছেন বিসিসিআইয়ের সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনাকে সরাসরি প্রশ্নটা করতে চাই, দীর্ঘ অভিজ্ঞতার প্রেক্ষিতেই যে 6,95,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা, এটা কতটা বাস্তবসম্মত? প্রথমত হচ্ছে ব্যয়ের বাজেট যেহেতু বড়, সিম্পল ম্যাথ অনুযায়ী সেহেতু রাজস্ব আয়ের বাজেট বড় হবে, কারণ একটা সার্টেন ক্যাপ আছে সেটার পরে দিতে। তো যেহেতু বাজেট 9,38,000, তো এটার কারণটা হচ্ছে বাজেট কিন্তু বড় হতে হবে, প্রতি বছরই ইনক্রিমেন্টাল হতে হয়। আমরা প্রায় 25% পর্যন্ত জিডিপির বাজেট করতে পারি, কিন্তু সক্ষমতা নেই বলে হয়তো করা হয় না। কিন্তু যে বাজেটটি করা হয়েছে তার যেহেতু ব্যয়ের বাজেটটা বড়, এবং ওই যে ক্যাপ যেটা বললাম ইয়ে রাখার ব্যাপারে, ঘাটতির ব্যাপারে, সবসময় আইএমএফের হচ্ছে প্রায় 5% আপনি ঘাটতি রাখতে পারেন। এবার কিন্তু 3 পয়েন্ট সামথিং করা হয়েছে, অর্থাৎ ঘাটতিটাও একটু কমানো হয়েছে। ফলে অঙ্কের হিসাবে রাজস্ব আয়ের বাজেট বড় হয়ে গেছে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা কতটা বাস্তবসম্মত, বা আপনি ব্যাপারটা যেটা বলছেন, আমি বলছি যে এই বাজেটটি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বাজেট হিসেবে দেখা উচিত। সেটাই এরকম, যেমন এই যে পাই চার্টের ভিতরে আমি যদি 9,38 থেকে 3.3 বাদ দিয়ে যে 6,93 আসলো রাজস্ব আয়ের বাজেট, তার ভিতরে দুটো ভাগ, একটা হচ্ছে এনবিআরের আর একটা বাকিটা হচ্ছে নন এনবিআর এবং নন ট্যাক্স রেভিনিউ। এই নন এনবিআর আর নন ট্যাক্স রেভিনিউর আয় বা কালেকশনের দায়িত্ব কিন্তু সরকারের, মানে সরকারি প্রতিষ্ঠানের। সরকার যে সেবা দেয় সেই সেবার এগেনস্টে তার পাওয়ার কথা, এবং এটাই সরকারের আয়। এখন আপনি দেখা যাচ্ছে প্রতি বছর, বহু বছর যাবৎ দেখা যাচ্ছে আপনি আপনার আয়ের বাজেট বাড়ান না। অর্থাৎ এই যে সেক্টর কর্পোরেশন থেকে যেটা আয় আসবে, পেট্রো বাংলার থেকে যে আয় আসবে, যেগুলো আর বিআরটি এর থেকে যা আসবে, এদের বাজেট আপনি লক্ষ্য করে দেখেন ওই সবসময় কম করে রাখা হয়। আর পাবলিকের কাছ থেকে আপনি যখন ট্যাক্স নেবেন সেইটাতে আপনি ঠিকই বাড়াচ্ছেন। অর্থাৎ জনগণকে আপনি একটা চাপের মধ্যে ফেলছেন, কিন্তু আপনি নিজে ট্যাক্স পেয়ার নন, মানে সরকারি প্রতিষ্ঠান, এদেরকে পৃষ্ঠপোষকতা করা ঠিক না। এদের উপরেও চাপ দেওয়া উচিত। আজকে ওর যদি ওই 6.4 থেকে 6,93 বিয়োগ করলে যেটা, এইটা 150-র বেশি হওয়া উচিত ছিল, হলে জাতীয় রাজস্ব বোর্ডের এটা একটু কমে আসতো। এটা হচ্ছে দ্বিতীয় উপায় বা বিষয়, পারা যাচ্ছে কিনা। তৃতীয়ত হচ্ছে এনবিআর যাই আপনি দিয়েছেন, সেই এনবিআর যেখান থেকে নেবে, রেভিনিউ পাবে, সেই হচ্ছে অর্থনীতি। সেই অর্থনীতিকে সচল করার দায়িত্ব এনবিআরের না, রাষ্ট্রের, সকলের। আমি এখন থেকে মনে করি ওই আমরা একে অন্যের উপর দোষারোপ করি, এটা আমি মনে করি সকল করদাতার, সকল নাগরিকের দায়িত্ব যে আমি রাষ্ট্রকে কর দেব। আমার পিছনে এনবিআর এসে করবে কেন, আমি দেব। এবং তখন আমি কিন্তু এনবিআরকেও বলতে পারি যে আমার সাথে ভালো ব্যবহার করো, নইলে কিন্তু আমি কর দেব না, আমি দেবই না, আমি ঘুরিয়ে বেড়াবো। আর ওই উল্টো অভিযোগ আছে তো যে এনবিআর এর ব্যবহারের কারণে মানুষ অনেকে কর দিতে চায়। ওই পয়েন্টেই আসতেছি আমি, যে ও দোষটা দিয়ে যাচ্ছে এনবিআরকে যে সে আমার সাথে খারাপ ব্যবহার করছে, এই জন্য আমি দিচ্ছি না। এই দোষ দেওয়ার পথটা এনবিআরকে বন্ধ করতে হবে।
এনবিআরকে প্রমাণ করতে হবে যে না, আমি তোমার কাছ থেকে ন্যায়সঙ্গতভাবে আমি আইন কানুন সহজ করে, আমার ব্যবহার সহজ করে, আমি কোনো তথাকথিত প্রচুর তোমার কি বলে কস্ট অফ ডুইং বিজনেস বাড়িয়ে আমি কর নেব না বা নিতে যাব না। এই যে আবার বলছি দৃষ্টিভঙ্গি পরিবর্তন, এখানে দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হবে। প্রথমটা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ এনবিআরের ওখানে আপনি চাপ দেবেন, দিলে এদিকে কমে আসবে। দ্বিতীয় হচ্ছে এটাই যে এনবিআরকে এমন একটা পরিবেশে করতে হবে যাতে ও ওই কথা বলে পার পাওয়ার সুযোগ না পায়। এনবিআরের প্রথম হচ্ছে সে সহজীকরণ নিয়ম কানুন অনুযায়ী করবে। আর করদাতারও উচিত যে আপনার পিছনে আমার ঘুরতে হবে কেন, আপনার যেটা দেওয়া উচিত আপনি সেটা দেবেন। দিদি আপনার যে সমস্যা আছে সেইটি আপনি বলেন। এর জন্যে রাষ্ট্রর যে দায়িত্বটা ছিল কর ন্যায়পালের অফিস, কর ন্যায়পালের অফিসটা ছিল এই যে আমি কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার যদি নেয়, আমি ওখান থেকে নালিশ করতে পারি। এই নালিশ করার ভয়টা, এটা কিন্তু এটি যে রিড্রেসিং দি গ্রিভিয়েন্স অফ দি ট্যাক্স পেয়ার্স, ওইটা তো সেইটা 2005 সালে এই কর ন্যায়পাল অফিসটা প্রতিষ্ঠা করা হলো। যে কথা বলে যে করদাতাদের একটা ইয়ে দেওয়া হবে, একটা প্ল্যাটফর্ম দেওয়া হবে বা ইত্যাদি। সেই এনবিআর আমি 2008-এ তো 9-এ চলে আসলাম, সেই এনবিআর সরকারকে বলে কইয়ে যেভাবে হোক ওই ট্যাক্স ইয়ের অফিস দরকার নাই। হ্যাঁ, 5 বছরের মাথায়, 4 বছরের মাথায় একটা ট্যাক্স পেয়ারের এনবিআরের অফিস, এই কী বলে কর ন্যায়পালের অফিস বিলুপ্ত করে দেওয়া হলো। ইট ইজ অ্যান ইন্ডিকেশন দ্যাট এনবিআর হতে চাচ্ছে না। এনবিআর তার কাজে কেউ বাধা দেখ বা কেউ তার বিচার করুক বা করুক, এটা করতে চাচ্ছে না। দ্বিতীয়ত সবভাবে বলা হলো যে এটা এডিআর পদ্ধতি করেছিলাম, আমরা করতেছিলাম যে কোর্টে সব না যাইয়ে আপনি করে করেন। সেখানেও কিন্তু মানে অল্টারনেটিভ দুই পক্ষই কিন্তু ওই যে কেস করে আর যে করে, দুই পক্ষই কিন্তু চায় না যে এখানে এসে নিষ্পত্তি হোক, তাহলেই হবে। তৃতীয়ত হচ্ছে এনবিআরকে বহুদিন বলা হচ্ছে আপনি অটোমেটেড হন। অটোমেটেড হলে এই আপনার ওনার সাথে আমার মোলামুলি বা এটা ওটা যাই বলি, গ্রিভিয়েন্স এটা ওটা হিসাব কিতাব দুষ্টামি যা কিছু থাকে, আন্ডার হ্যান্ড ওভার হ্যান্ড যাই থাকুক, অনেকটা কমে আসবে। সেখানেও কিন্তু এই অটোমেশন করার ব্যাপারে আমি খুব স্পষ্ট করে বলছি, এনবিআর ইটসেলফ এবং বড় বড় ব্যবসায়ীরা এরা সকলে মিলিয়ে চান না যে এটা অটোমেটেড। সো আপনার মানে গত কয়েক বছরের এই পদ্ধতিগুলো গত কয়েক বছরের যে রাজস্ব আদায়ের অভিজ্ঞতা, এই বিবেচনা, এই লক্ষ্য অর্জনের প্রধান বাধা কোনটা? প্রধান বাধা যদি আমরা অভিজ্ঞতা, এনবিআর অভিজ্ঞতা, প্রধান বাধা হচ্ছে অর্থনীতি অচল থাকা। অর্থনীতি যদি সচল থাকে, ইকোনমিক অ্যাক্টিভিটি যদি ঠিক থাকে, মানে অর্থনীতি অচল থাকে, এবং এই অর্থনীতি অচল থাকার ক্ষেত্রে এনবিআর এর তেমন কোনো ভূমিকা নাই, কিন্তু আছে অন্যভাবে যে সে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে, এমনভাবে সাজেশন দেবে যাতে মানে অর্থাৎ কর বা এগুলোকে এমনভাবে কমাবে যাতে কস্ট অফ ডুইং বিজনেস কমে যায়, কমে গেলেই তখন বেসরকারি বিনিয়োগ ভালো হবে। ওর দায়িত্ব আছে, ওকে ওই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করাতে দায়িত্ব আছে। আর রাষ্ট্রের দায়িত্ব, বেশি রাষ্ট্রের দায়িত্ব এই যে ব্যাংক ব্যবস্থা, এই যে পুঁজিবাজার, যেখান থেকে আমার রেভিনিউ আসার কথা, সেই সবগুলোকে মেরামত করতে হবে। মেরামত না করে আমি এনবিআর এর একটা টার্গেট দিয়ে দিলাম, এটা হবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এনবিআর এর একক দায়িত্ব না। ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে। মিস্টার হেলালুদ্দিন, একটু ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী, বিশেষ করে দোকান মালিকদের, যাদের নেতৃত্ব আপনি দীর্ঘকাল ধরে দিচ্ছেন বাংলাদেশে, এই বাজেট বাজারকে কতটা স্বস্তি দিয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি মজিদ ভাইয়ের কথা শুনছিলাম, ওনারা যখন এনবিআরে থাকেন তখন এক ধরনের কথা বলেন, যখন আমাদের উল্টা পাশে বসেন তখন আবার অন্যরকম ভাল লাগে। এখন কথা ওনাদের শুনতে খুব ভালো লাগে, তখন কিন্তু ভাল লাগতো না। এখন খুব ভালো লাগে যে বাস্তববাদী কথাগুলো ওনারা বলেন। আমাদের যে কথাগুলো হচ্ছে যে ওনারা একটা সিস্টেমের মধ্যে থাকেন, সিস্টেমের মধ্যে থেকে কথা বলতে হয়, বক্সের মধ্যে। বিষয়টা এরকম না ভাই, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমি কিন্তু অর্থনীতিবিদ না, কিন্তু আমার কাছে মনে হয় যে বাজেটটা কি আদৌ মানে অর্থ মন্ত্রণালয় করে, বাজেট কি আদৌ সরকার করে, আমার কাছে কিন্তু মনে হয়। এই কারণে মনে হয় যে এখানে আমরা এর আগে দেখছি মানে এনবিআর যখন বাজেটের আগে দেখবেন যে ওখানে বিভিন্ন দেশের লোকজন ওখানে এই রুম থেকে ওই রুমে, ওই রুম থেকে ওই রুমে, ইভেন এনবিআর চেয়ারম্যানের রুমে ঢুকতে তার কোনো পারমিশন লাগে না। বাট আমরা যারা হাই ট্যাক্স পেয়ার তাদেরও কিন্তু এনবিআর কমিশনার রুমে ঢুকতেও একটা পারমিশন লাগে, ওই ওয়েটিং রুমে বসে থাকতে হয়। আচ্ছা, এগুলোর কারণটা হচ্ছে আমি বলি আপনাকে। আপনি দেখেন যে এই যে এইবারের বাজেটে কি করলো দেখেন। এবারের বাজেটে ইলেকট্রিক গাড়ির দাম কমানো হয়েছে,
শুল্ক কমানো হয়েছে, ফ্রিজে কমানো হয়েছে, এয়ার কন্ডিশনার কমানো হয়েছে, রাইস কুকার সহ কমানো হয়েছে, এগুলো কারা করে? এই ব্যবসাগুলো কারা করেন? তো এদের কমানোর মানেই হচ্ছে এরকম যে দাম কিন্তু কমবে না, বাট ট্যাক্সের বেনিফিটটাও নিয়ে যাবে। এই ইন্ডাস্ট্রিগুলো বা এই সেক্টরগুলো ট্যাক্সের বেনিফিটটা নিয়ে যাবে, জিনিসের দাম কমবে না। আসলে যেটা হয়, এই যে চিনির দাম, আমি দেখলাম যে চিনির দাম এবং ভোজ্য তেলের দাম কিছুটা কমানো হয়েছে। চিনির দাম এবং ভোজ্য তেলের দাম কিন্তু আসলে ট্যাক্স আর ইয়ের মধ্যে ডিপেন্ড করে না, আন্তর্জাতিক বাজারের উপরে ডিপেন্ড করে যে ট্যাক্স এবং ভ্যাট, এটা আসলে ট্যাক্স আর ভোজ্য তেল এবং চিনি এটা কীরকম বাড়বে অথবা কমবে। এবং ইতিমধ্যে আপনি দেখবেন যে ভোজ্য তেলের দাম একটু বেড়েছে, চালের দামও একটু বেড়েছে, এইগুলো তো আছেই। এখন প্রশ্ন হচ্ছে এনবিআর, যেটা ভাই বললেন, এনবিআর প্রতি আসলে মানুষের আস্থা কতটুকু? আপনি যদি একদম সাধারণ মানুষের কাছে যান যে এনবিআর কাছে কতটুকু আস্থা আপনি পাবেন, এনবিআর কাছে সেই আস্থা আপনি পাবেন না। ভ্যাটের ব্যাপারে আমরা বারবার বলছি যে ভ্যাটের ব্যাপারে অটোমেশন করা দরকার। অ্যান্ড অটোমেশন কাকে দিয়ে করবেন? আপনি বিসিএসে হচ্ছে আমার ওই যে ড্যাবের আগে সভাপতি ছিলেন প্রফেসর হাদি সাহেব, ওনার 2 ছেলে ডাক্তার, তো উনি দিল রোডে থাকেন। তো একদিন জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার? এল ভাই, এখন তো আমাদের ধারাপাঠ শিখতে হচ্ছে, ব্যাকরণ শিখতে হচ্ছে, ঐকিক নিয়ম শিখতে হচ্ছে। কেন? বলে আমাকে বিসিএস দিতে হবে, আমি ডাক্তার বাট আমাকে বিসিএস দিতে হবে। এখন একজন বিসিএস ক্যাডারে যদি আপনার ধারাপাত আর ওই যে ঐকিক নিয়ম আর ব্যাকরণ শিখে আপনাকে কম্পিট করতে হয়, তাহলে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে অথবা বুয়েট থেকে অথবা ব্র্যাক থেকে যে বিশ্ববিদ্যালয় থেকে যে ছেলেগুলো বেরোচ্ছে, ওরা যাবে কোথায়? কথাগুলো খেয়াল করেন। অটোমেশন কাকে দিয়ে করবেন? অটোমেশন করার জন্য আপনাকে ওই রকম ছাত্র লাগবে যারা আইটিতে লেখাপড়া করে, যারা এই বিষয়গুলো জানে। ওদেরকে তো আপনি সুপিরিয়র সার্ভিসে নিচ্ছেনই না। তো সুপিরিয়র সার্ভিসে ঢোকারই তো ব্যবস্থা নাই। আপনি যদি এভাবে খেয়াল করেন, মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত কারো সন্তানরা কিন্তু এখন আর মানে সরকারি এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে খুব বেশি যাচ্ছে না, তারা বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। আপনি এখন যে আধুনিক যে শিক্ষা, মানে আইটিতে যদি আপনি লেখাপড়া না করেন, আধুনিক শিক্ষা যদি শিক্ষিত না হন, আপনি ডিজিটালাইজেশনের কথা বলছেন, ডিজিটালাইজেশন করবেন কিভাবে? কাকে দিয়ে করবেন? আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাকে বলছি। আমার মেজুবের মেয়ে থাকে সে সুইডেনে, সে মাসে 2 বার ঢাকা চলে আসে। আমি বললাম তুমি ঢাকা 2 বার আসো, কী ব্যাপার? বলে আঙ্কেল আমি আইসি এখানে আউটসোর্সিং করি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নিয়ে তারা ওখানে আউটসোর্সিং করে এখানে বসে সে সুইজারল্যান্ডের অফিস করতেছে। সে এরকম একটা পৃথিবী বাংলাদেশে। আপনি যান নরসিংদীতে যান, ওখানে গিয়ে দেখেন এই যে স্যামসাং ফোন, এইটা সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিটা এখন বাংলাদেশের নরসিংদীতে, এবং এখানে বসে তারা প্রতিদিন হাজার হাজার দেশের বাইরে এক্সপোর্ট করতেছে। বাংলাদেশ থেকে আমার ফোন এক্সপোর্ট হচ্ছে স্যামসাং বিদেশে, তৈরি হচ্ছে বাংলাদেশে। এবং শুধু তাই না, আপনি বাংলাদেশে দেখবেন যে এই যে ছেলেগুলো এখানে বসে কাজ করছে, তারা দেখতেছে আগামী 10 বছর পরে গ্রাহক কি চাইবে, সেটা তারা এটার মধ্যে ইনসাইট করতেছে। তো সেই ক্ষেত্রগুলো কোথায়? আমার বাচ্চাগুলো তো, আমাদের মানে বাচ্চাগুলো যেসব প্রাইভেট সেক্টর থেকে বের হয়ে আসে, এগুলো তো দেশের বাইরে চলে যাচ্ছে, দেশে থাকতেই চাচ্ছে, দেশে কোনো চাকরি ওদের নাই, দেশে কোনো মানে নিজের যে এত বছর সে চাকরি কাজ করলো, লেখাপড়া করলো, এটা বোঝাবার তো তার কোনো জায়গা নাই। এখন শিক্ষা ব্যবস্থা আপনি পরিবর্তন করবেন না। আপনি এখন কি করলেন? যারা বিসিএসে যারা আপনার কমপ্লিট করতে পারলেন না, বিসিএসে যারা ফেল করলেন, তাদেরকে ইয়ারও বানিয়ে দিলেন। ওনারা এখন ওই যে আপনার যেখানে আগে ওই যে কি বলে, যারা ওই যে ভ্যাট কালেক্ট করে, তো ওখানে বসিয়ে দিচ্ছেন। এখন ওরা একেবারে বয়স কম, ওদের আইনটা কি দিচ্ছে আপনি শুনে আশ্চর্য হবেন। আপনি ভ্যাট এবং ট্যাক্সের করদাতার ডিসিটি, হ্যাঁ, ডেপুটি কমিশনার, হ্যাঁ, ওকে আইনটা দেওয়া হয়েছে যে আপনার সে ইচ্ছা করলে এখন থেকে 50 বছর আগেরও আপনি অ্যাসেসমেন্ট, আপনার যে ধরেন 50 বছর আগে আপনি সাবমিট করছেন, রিটার্ন সাবমিট করছেন, ট্যাক্স পরিশোধ করছেন, ওইটা সে আবার নিয়ে আসবে, নিয়ে এসে সে অর্থোডক্স অথবা 2 বছর অথবা আপনার এই অডিট নামে এগুলো সে দেখভাল করে সে এখানে একটা আপনার দাবিনামা বের করবে। বের করার পরে আপনাকে চিঠি দিবে। এখন আর 50 বছর আগে আপনি যে বাড়িতে ছিলেন, এখন সেই বাড়িতে আপনি নাই, আপনি অন্য জায়গায় চলে, এটা তো নিয়মের মধ্যেই পড়ে, কিন্তু আপনাকে সে খুঁজে বের করবে না। ওই ঠিকানায় 3টা চিঠি দিবে, 3টা চিঠি দিয়ে বলবো 3টা চিঠি তোমার জবাব পাই নাই, অতএব কী করবা, তার ফ্রিজ অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ করো, তার মালামাল জব্দ করো, তাকে তার ব্যাংক থেকে টাকা নিয়ে আসো কেটে, কাউকে বলতে হবে না, তার ক্ষমতা বলে সে নিয়ে যাবে ডিসিটি। আচ্ছা, তারপরে আপনার বিদ্যুৎ, গ্যাস, পানি এগুলো লাইন কেটে দিবে সে।
মানে এরকম একটা আইন যদি এরকম একটা যিনি একেবারে বাচ্চা বয়সে একটা জাস্ট তার নতুন পোস্টিং তার হাতে আপনি তুলে দিচ্ছেন এই আইনটা, হ্যাঁ যদি বুঝতাম যে এটা চেয়ারম্যানের হাতে আছে অথবা মেম্বারের হাতে আছে, তাইলে ওনারা বুঝতেন যে না এটা আমার আইনটা আছে কিন্তু আমি কিভাবে প্রয়োগ করব, এটা কিন্তু নাই। এখন কি হচ্ছে, ওনারা ঢালাওভাবে এই ডিমান্ড নামা দিচ্ছে। এখন যেহেতু একটু আগে মজিদ ভাই বললেন না যে এনবিআরকে টার্গেট দিয়ে দেওয়া হচ্ছে, আমি কিন্তু অর্থনীতিবিদ না, আমি বাস্তব থেকে আমি আপনাকে কথাগুলো বলছি। বড় অর্থনীতি, হ্যাঁ, আপনি আপনি তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে তুমি এই টার্গেট তোমাকে ফুলফিল করতে হবে। সে এখন ঢালাওভাবে এইভাবে, এবং আমি তার ভুক্তভোগী, তার মধ্যে আমি একজন, শেয়ার রেশনাল থাকছে না, তার সে টার্গেট রেশনাল থাকছে না। এখন প্রশ্ন হচ্ছে আপনি কাকে দিয়ে কোন কাজ করাবেন, এটাকে আপনি ঠিক করবেন না, আপনি এগুলো ঠিক করছেন না, আপনি ঢালাভাবে এনবিআর দেখেন আমাদের মূল্যস্ফীতি হচ্ছে, আমাদের মূল্যস্ফীতি হলে অর্থনীতি মূল্যস্ফীতি থাকে, এই কারণে প্রতি বছরই বাজেট বাড়ে, আর যতই বাজেট বড় হয় তত তো আমাদের আনন্দ পাওয়ার কিছু নাই, এটা জনগণের দিতে হয়, ব্যবসায়ীদের দিতে হয়, অন্য কেউ তো কর দেয় না, কর ভ্যাট তো ব্যবসায়ী এবং জনগণের দিতে হয়। ব্যবসায়ী এবং জনগণ কষ্ট পেলে আসলে কার কি আসে? সরকার যতক্ষণ বিরোধী দল, সরকার যতক্ষণ রাজনীতি করে ততক্ষণ সরকারের সঙ্গে জনগণ থাকে, সরকার যখন সরকার হয়ে যায় তখন কিন্তু সরকারের সঙ্গে জনগণ দূরে চলে যায় আমার কাছে মনে হয়। তখন সরকার আমলাদের দ্বারা পরিবেষ্টিত হয়, আমলারা যা বলেন সেই কথাগুলো শুনেন। আপনি দেখেন আজকে 2 বছর পর এই বিসিসি অকার্যকর, ওখানে একজন অ্যাডমিনিস্ট্রেটর বসে আছে। আজকে পর্যন্ত আমরা আমাদের সমস্যার কথাগুলো একবারও কোথাও বলতে পারি না। একটা বাজেট প্রণয়ন হয়ে গেল, বাট ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসারা কোথাও গিয়ে যে বলবে যে আমার এই প্রবলেমগুলো আছে, এইগুলো বলার কোথাও জায়গা নাই। এখন প্রবলেমটা হচ্ছে আপনার ধরেন আমরা তো যেহেতু একেবারে মানে গ্রাস লেভেল পর্যন্ত আমরা, রুট লেভেল পর্যন্ত আমরা কাজ করি, আমরা মানুষের পালসটা বুঝি, মানুষ কোন জিনিসটা চায়। মানুষ প্রথম যে জিনিসটা চায় সেটা হচ্ছে আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে, দ্বিতীয়ত চায় যাতে ভোগ্যপণ্যের দামটা কম থাকে। আমি সেই জায়গায় যাচ্ছি না, আমি কি করলাম ফ্রিজ, এয়ার কন্ডিশন, ইলেকট্রিক গাড়ি এগুলোর দামটা আমি কমিয়ে দিলাম। এখন আমি এগুলো নিয়ে বেশি তর্ক করতে চাই না, এই কারণে আমি অর্থনীতিবিদ না, বাট আমার কাছে মনে হয়েছে যে এই কাজগুলো যতক্ষণ পর্যন্ত আপনি ঠিক না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এনবিআর বলেন আর সাধারণ এই যেটা মজিদ ভাই বললেন যে ব্যবসায়ীদের কাজ হচ্ছে, নাগরিকদের কাজ হচ্ছে স্বেচ্ছায় গিয়ে ভ্যাট দেওয়া। আরে ভাই, বাগে ধরলে দেয় এক খামসা, আর এনবিআর অথবা এই ভ্যাট অথবা ট্যাক্সের আওতায় পড়লে সে যে কত খামসা দেয়, সে তো মানে এই যে বললাম না একটু আগে, যে আইনের বলে সে আমাকে বিশেষ মানে অন্য অন্য সেবা নাকি বন্ধ করে দিতে পারে। অর্থাৎ আমি হসপিটালে ভর্তি হতে একটা সেবা, আমি হসপিটালে ভর্তি হতে পারবো না, এরকম একটা অবস্থা। এইগুলো আসলে রেকটিফাই করা। আমি বেট কনফিউজড যে আমি কি আপনাকে প্রশ্ন করব না আপনি ওনার কথার প্রেক্ষিতে কিছু বলার আছে? প্রেক্ষিতেই বলার আছে, কারণ উনি শুরুই করেছিলেন যে আমরা যখন এনবিআর চেয়ারম্যান ছিলাম তখন নাকি আমরা অন্য কথা বলেছি আর এখন অন্যভাবে বলছেন। যাই হোক, আপনাদের কাছে অনেক ভিডিও ফুটেজ আছে, নিশ্চয়ই দেখবেন, আমাদের সেই সময়ের কর্মকাণ্ড এটা দেখবেন, এটা ঠিক আছে। আমরা সবসময় একই, মানে অন্তত আমি মনে করি আমরা সেইভাবে আছি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে অটোমেশনটা দেরি হওয়ার প্রসঙ্গে যেটা বললেন যে সেই প্রযুক্তি এরা এত পারে, এত করে, এটা কেন করা হয় না, কেন করা হয় না? এই পর্যন্ত 15টা প্রকল্প নেওয়া হয়েছে, সবই বিশ্ব ব্যাংকের, মানে বাইরের টাকায়, এবং তাদেরই শর্ত যে ওদের ভেন্ডর, ওদের কনসালটেন্ট দিয়ে এটা করতে হবে। তারা করে কি, আমার ফিগার টিগার সব নিয়ে চলে যায়, তারপর সেটা শেষ করে না। আমরা যে 2টার সংস্কার কমিটি যেটা আমরা রিপোর্ট দিয়েছি, আমি আর জাহিদি সাত্তার সাহেব, আমরা ওখানে কিন্তু খুব স্পষ্ট করে বলেছি এই অটোমেশন আমার দেশেই আছে, আমার দেশেই প্রযুক্তির শিক্ষিত ভাইয়েরা আছে, যেমনটি উনি বললেন স্যামসাংয়ের কাজটা পারে। এই দেশে বসেই তো আপনার গ্রামীণ এই কী বলে বিকাশ এত করতে পারলো কী করে, আর এখানে এইটুকু হয় না কেন? অর্থাৎ ওই যে বাইরের উপর নির্ভরশীলতা অন্যের কথার থেকে। আর এই যে আইন কানুনগুলো যেগুলো বললেন আপনাকে ধরতে পারে, এই আইনগুলো পাশ করেছে কে? পার্লামেন্ট 2023 সালে, এই যে আয়কর আইন 2023, তারপরে কাস্টমস আইন 2023, সেখানে 70% লোক হচ্ছেন বিজনেসম্যান পার্লামেন্টে। তিনি পড়ে দেখলেন না যে পার্লামেন্টে বিজনেসম্যান, ওরা সংসদ সদস্য এবং ওরা দলীয় লোক। আচ্ছা, যাই হোক, আমি সেটা বলছি না। আমি বলতে চাচ্ছি যে বাজেটটা, যে আইন দুটো পাশ করলেন ওনারা, একটু পড়ে দেখবেন না যে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি কিনা? হ্যাঁ, আমি এই যে 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 নিয়ন্ত্রণমূলক, এনবিআরকে কে নিয়ন্ত্রণ করে? নিশ্চয়ই সরকার, মানে পার্লামেন্ট সিস্টেম, রাষ্ট্র। এনবিআর একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তাকে কেন এইভাবে ছেড়ে দেওয়া হলো যে তুমি, আমি থাকলে তুমি থাকবা, তুমি থাকলে আমি থাকবো, বা ইত্যাদি?
এবং করদাতা সরকার, পার্লামেন্ট, সরকার নিজেই করদাতা, কিন্তু সেই যদি এনবিআরকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমি বলছি এনবিআর যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান না হয়, সেখানে চেয়ারম্যানে যদি মনে করতে যে তাকে কখন ওএসডি করবে সেই ভয়ে সে যদি থাকে, তো তখন 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 সে কি করবে? অর্থাৎ সংস্কারটা যার যার নিজের কাছ থেকে আসতে হবে, সিস্টেমের ভিতর থেকে আসতে হবে। তো এবং এই কারণেই এই আইন সংস্কার নিয়েও তো দীর্ঘদিন যাবত আলোচনা হচ্ছে, আপনারা কিছু উদ্যোগ নিলেন না, আমরা দিয়েছি, আমরা এটা বলি কতখানি অগ্রগতি হলো? না না কতখানি অগ্রগতির কথাটা বলি। আমাদের এই দুইটা কমিটি, আমরা কিন্তু একবারে গ্রাসরুট লেভেলে প্রত্যেকের কাছ থেকে, স্টেক হোল্ডারদের কাছ থেকে, সকল সমিতির কাছ থেকে লিখিতভাবে নিয়েছি যে আপনারা কি চান, কোথায় কোথায় আপনার সমস্যা, কি বলেন, সেইগুলোকে নিয়ে আমরা অ্যানালাইসিস করে আমরা তৎকালীন সরকারের কাছে জমা দিয়েছি। এটা করেছি কেন? স্টেক হোল্ডারের জন্যই করেছি, তো তার নিয়মটা সহজ হোক, সে রিডিস পাক, সে ইয়ে পাক ইত্যাদি এই যে করেছি। এইটা জমা দেওয়ার পরে আমি কথাটা বলতে চাচ্ছি যে মানে আমরা সেলফ কন্ট্রাডিক্টরিতে ভুগি। এইটা জমা দিলাম, দেওয়ার পরে ওর থেকে যে কিছু নিল না, পড়লো না, ওনারা একবারও স্টেক হোল্ডার ইনক্লুডিং মাইসেলফ, আমিও একবারও বললাম না যে এই কী হলো, এই সংস্কারের এটা কি করলেন, এখান থেকে আপনি নিচ্ছেন না কেন। বরং দেখা গেছে যে ওইটার উপলক্ষে যে এনবিআরের লোকেরা যে একটা আন্দোলন করেছিল, তখন গভীর রাতে ওই বড় বড় ব্যবসায়ীরা যেয়ে তাদেরকে একটা মোরাল সাপোর্ট দিয়েছেন এবং সরকারকে এ করেছেন এবং দিয়ে এ করেছে। তা আমি বলছি এই কন্ট্রাডিকশন থেকে বেরোতে হবে। আমি বলতে চাচ্ছি আপনার ওই ঠিক করতে হবে, কেবলার ঠিক করতে হবে, কেবলা পরিবর্তন করতে হবে। আপনি এখানে বলবেন, ওখানে পার্লামেন্টে বসে আপনি আইন করবেন, পড়ে দেখবেন না, তারপর তারপরে চেঁচামেচি করবেন, আপনার কষ্ট হচ্ছে, আপনার তো ওখান থেকেই তো আপনার এটা ইনফ্লুয়েন্স করতে হবে পার্লামেন্ট। হ্যাঁ, পার্লামেন্টকে, পার্লামেন্ট এটা পড়বে, সেটা এই করবে, বলতে হবে এবং এই দাবিগুলো তুলতে হবে প্রকাশ্যভাবে যে আপনি কি আইন পাশ করেছেন, এতে তো দেখি আমি নিগৃহীত হচ্ছি বা এ হচ্ছি। একটা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আপনি ওই সকালবেলায় এইভাবে বলতেছেন, রাত্রিতে আপার সাথে আরেক রকম কথা বলে আসতেছেন, নিজেও সাক্ষী। আমরা 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 এর আগেও ওই 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 সেই আমলে আমরা যেভাবে যখন কথা বলতাম ওই একই ভাষায় কথা বলতেন, কিন্তু বলতেছি এখানে ঠিকই, কিন্তু আসল জায়গায় দিয়ে মোটে বলছি না, কিছুই বলতেছি না। বরং মনে হচ্ছে ওই ওনার ওখান থেকে বাংলাদেশ ব্যাংকে সার্কুলার তৈরি হচ্ছে, পাঠাচ্ছি। এইগুলো তো কেউ নিজেদেরটা ইয়ে করছেন না। আমি বলতে চাচ্ছি, কথাটা ওইভাবে বলতে চাচ্ছিলাম, সে যেমন ধরেন একটা সমিতি ট্রেড বডি বা বডি, সেই বডির ওই যে উনি এখন এফবিসি এর কথা বললেন, সেই বডিটা কিভাবে এর ভিতরে ঢুকে গিয়েছিল, যে প্রথমে রিভোল্ট তখনও হয়নি কেন বা করা হয়নি কেন, যায়নি কেন, এটা নিজেদেরটা দেখতে হবে। কারণ আপনার এফবিসি এর যারা সদস্য, প্রথমে উনি আন্ডারটেকিং দিক যে আমার সকল সদস্য করদাতা, আমার সকল সদস্য যথাযথভাবে কর দেয়, আমি নিজের ভিতরে এটা সিস্টেম ইন্টারফেস করেছি। আপনি যে এই এনবিআরের যেসব দোষ বলেন ওগুলো স্পষ্ট করে বলে দাবি তোলেন যে এইভাবে এনবিআর এ করতেছে ইত্যাদি ইত্যাদি। কারণ দুই দিক থেকে প্রেশার না হলে, সিস্টেম না হলে সিস্টেম বদলাবে না, সিস্টেম থেকে যাবে। অটোমেশন নিয়ে আলোচনা আমি সিস্টেমে কি এর ভিতরে থেকে গেলাম, অটোমেশন না, আমি বলছিলাম যে অটোমেশন নিয়ে আপনি কথা বলছেন, আমি একটু ওনার কাছ থেকে বুঝতে চাই যে ডিজিটাল কর ব্যবস্থা বা ভ্যাট ব্যবস্থাপনা ছোট ছোট ব্যবসায়ীদের জন্য আসলে কতটা সহজ বা কতটা কঠিন। না, আমাদের বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের তো আসলে একটা কথা, আমরা কিন্তু একটা স্লোগান আমাদের আছে দোকান, সেটা হচ্ছে ব্যবসায় প্রযুক্তি দিন দিন উন্নতি। ব্যবসায় প্রযুক্তি কিন্তু লাগবে, ব্যবসায় প্রযুক্তি আমরা যতক্ষণ পর্যন্ত দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এনবিআই যৎসন করো, হ্যাঁ, তাতে লাভ হবে না। দুইটা একত্রেই করতে হবে, ব্যবসায়ীদের করতে হবে, এনবিআইকে করতে হবে। করবেন কাকে দিয়ে, যে কথাগুলো আমি আগে বললাম। এখন যেটা মজিদ ভাই বললেন যে ক্যাবলা পরিবর্তন করতে হবে, ক্যাবলা কিন্তু পরিবর্তন করা যায় না, ক্যাবলা জায়গায় থাকবে। আপনাকে পরিবর্তিত হবে, কারণ ক্যাবলা তো আপনি এখন ক্যাবলার পশ্চিম সবাই বুঝেছে, উনিও বুঝেছেন, আমি বুঝেছি। আমি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, তাহলে তো নামাজ হবে না। বিষয়টা হচ্ছে ওই রকম, হ্যাঁ, যে আমরা ক্যাবলার পশ্চিম দিকে গিয়ে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তেছি, পশ্চিম দিকে গেলে কিন্তু পূর্ব দিকে ফিরে নামাজ পড়তে হবে। প্রবলেম হচ্ছে এই জায়গায়। এখন বিষয় হচ্ছে যে আপনি দেখেন যে ভ্যাটের বিষয়টা আমি বলি আপনাকে, ভ্যাট আপনার এই পর্যন্ত 8 লক্ষ সরকারি হিসাবে, এনবিআর হিসাবে 8 লক্ষ হচ্ছে নিবন্ধিত, 8 লক্ষ। তার মধ্যে
এলটিইউ যারা মানে লার্জ ট্যাক্স ইউনিট যেগুলো, ওনারা 109টি প্রতিষ্ঠান, 109টি প্রতিষ্ঠান টোটাল যে ভ্যাট আরোহণ হয়, অর্থাৎ গত বছর আমরা দেখলাম যে গত বছর 2025-26 অর্থ বছরে 1,56,000 কোটি টাকা সম্ভবত ওনারা ট্যাক্স আদায় করেছেন ভ্যাট থেকে। তার 60%, কতগুলো খেয়াল করেন, 60% টাকা দিচ্ছে মাত্র 109টি প্রতিষ্ঠান ভ্যাটের। আচ্ছা, আর বাকি 5,000 প্রতিষ্ঠান মিলে 98% ভ্যাটের টাকা দিচ্ছে। তাইলে এই সব মিলে 5,000, আপনি 8 লক্ষ হচ্ছে আপনার এখানে কি বলে আপনার এই নিবন্ধিত। তো 8 লক্ষ নিবন্ধিত করলেন আর ট্যাক্স দিল মাত্র এই 5,000 লোকে, টোটাল ভ্যাটের ট্যাক্সটা দিচ্ছে। তাইলে এবং এখানে লিকেজও আছে, বড় জায়গায় বড় লিকেজ থাকে, এই কারণে থাকে। ওখানে কিন্তু আবার ওই যে ইয়েরা খুব সুবিধা করতে পারে না, ওরা খুব সুবিধা করতে পারে না, ওখানে বড় সাহেবরা বড়রা থাকেন, সেখানে ওনাদের মধ্যে সুবিধা। এবং ব্যাপারটা হচ্ছে যে ধরেন ওদের তো ধরেন সিএ লোকজন থাকে, একটা ইনফ্রাস্ট্রাকচার ওরা ডেভেলপ করে, বড় ব্যবসায়ীদের আমি দোষ বলছি না। প্রবলেম হচ্ছে যে ব্যবসা মানে আমি কিন্তু একেবারে ইমাম সাহেবের মতো আমি কিন্তু করতে পারবো না। আরেকটা হচ্ছে যে মানে আপনাকে যেটা সবসময় আমরা দেখি কথা বলতে যেসব বিষয় নিয়ে বিভিন্ন সময়, বাজারে পণ্যের দাম বাড়লে এটা তো ব্যবসায়ীদের স্বাভাবিকভাবে দোষারোপ করা হয়, কিন্তু বাস্তবে অভিজ্ঞতা কি বলে, দামের উৎসটা আসলে কোথায়? আপনি দেখেন এগুলো হচ্ছে মানে আমাদের উপরে এক ধরনের মানে ট্রায়াল হয় আর কি। হ্যাঁ, কি ট্রায়াল হয় এখন উনি বলছেন ওনাদের উপরে ট্রায়াল হয়, আমাদের আপনি উপরে বলছেন trial আপনাদের আমি উপরে, বলি, জনগণ কোথায় যাবে? আজকে আমি সকালে বাজারে গেছি, আমি ইচ্ছা করে বাজারে যাই, যেহেতু বাজারটা আমি করি, চেষ্টা করি দেখার জন্য। আজকে পটল 20 টাকা, 25 টাকা, আজকে ভেরেন্ডি 25 টাকা, করলা 25 টাকা। যেই পরিমাণ করলা, ভেরেন্ডি এবং অন্য অন্য জিনিস রাস্তায় পড়ে পচে গেছে, এগুলো দেখলে মনে হবে যে এইগুলো কেন আবার পচে গেল। মানে আপনি কারণ বাজার যাবেন, গিয়ে দেখবেন যে মানে সকালবেলায় কত ট্রাক এই প্যারিসেবল আইটেম পচে যাচ্ছে, এবং এগুলো সব মানে গার্বেজ করে ফেলে দিচ্ছে। কেন পড়ছে? মানে এইগুলো হয় কি, আমাদের যে বাজার ব্যবস্থাপনাটা একেবারে এটা এরকম বাজার ব্যবস্থাপনা কোথাও পাবেন, ইভেন নেপালেও পাবেন না। এখানে কাদা, ময়লা, বৃষ্টি, মানুষের লক্ষ লক্ষ মানুষের এখানে চলাফেরা, তাতে করে আপনি একটা ভালো পণ্য, একেবারে সুন্দর একটা পণ্য বিক্রি করবেন, সেই ব্যবস্থা কিন্তু নাই। এখন ধরেন টমেটো, আজকে থেকে এই 1.5 মাস আগে টমেটোর দাম ছিল 20-25 টাকা, 30 টাকা কেজি, সেই টমেটো এখন 120 টাকা। এখন প্রশ্ন হচ্ছে আপনি সেগুলো যদি প্রিজার্ভ করতে না পারেন, সেগুলো যদি আপনি মেনটেন করতে না পারেন, আমরা বারবার বলছি যে আপনি পৃথিবীতে এখন ছোট আকারের কোল্ড স্টোরেজ তৈরি হয়েছে, যেগুলোতে আপনার মাল্টি স্টোরেজ কোল্ড স্টোরেজ, আপনি এক জায়গায় আম রাখেন, এক জায়গায় কমলা রাখেন, এক জায়গায় আপনি টমেটো রাখেন, এক জায়গায় অন্য শাকসবজি রাখেন। আমরা সেটা করতে পারি না। আমাদের সেই মান্দাত্রা আমলে কিছু কোল্ড স্টোরেজ আছে শুধু আলুর বস্তা রাখার জন্য, এছাড়া আমরা সেগুলো করতে পারি না। এইগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে বর্তমান সরকার দেখলাম শুরু করেছেন। আজকে কৃষিমন্ত্রীর সঙ্গে আমার কথা হচ্ছে, উনি বললেন যে ওনারা প্রায় 2000 ছোট কোল্ড স্টোরেজ করবেন, 22টা 30টা শুরু করছে কাজ, এবং উনি খুব আশাবাদী যে এগুলো আমরা করতে পারলে সারা দেশে অন্তত কৃষকরা দাম পাবে। আপনি দেখেন কৃষকরা কিন্তু দাম পাচ্ছে না, মধ্যস্বত্বভোগীদের কিন্তু দাম পাচ্ছে। এখন এই একটা অবস্থা, আজকে আমরা প্রায় ধরেন 20-25 বছর যাবতীয় বলছি যে আসলে মধ্যস্বত্বভোগীরা দাম পাচ্ছে, কিন্তু কৃষকরা দাম পাচ্ছে না। এইগুলো আমার মনে আস্তে আস্তে এগুলো বলতে বলতে কিছু যে কাজ হবে না তা না, বর্তমান সরকার কাজটা শুরু করেছেন, এটা অনেক আগে থেকে শুরু করতে পারতেন, কিন্তু এই কাজটা আমার মনে হয় যে এই সরকার যদি করতে পারে অন্তত কৃষক লাভবান হবে, এইটুকু আমি বলতে পারি। জি, ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, যে বাজেটে কর ছাড় এবং কর বৃদ্ধির যে মিশ্রণ, সেটা কতটা ভারসাম্যপূর্ণ বলে আপনি মনে করেন? এবং একই সঙ্গে যেহেতু আমরা ভোক্তাদের দিকেও নজর দিতেছে, তাদের বিষয় হচ্ছে যে রাজস্ব বাড়ানোর যে চাপটা, সেটা তো শেষ পর্যন্ত আসলে সাধারণ মানুষের উপরে গিয়ে পড়বে, ভোক্তার উপরে গিয়ে পড়বে, তাই নাকি? না, এখানে আমি আবার বলছি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজন। কার দৃষ্টিভঙ্গি? সকলের। ওকে, কেন সেটা বলছি, আমি একটা পেরিশেবল গুডস উনি বললেন, ওর বাজার খারাপ, বাজার ময়লা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো কার দায়িত্ব? এগুলো তো সিস্টেমের বা সকলের মিলিয়ে এটা করা দরকার, করলে এটা হবে। এখন আমি একটা ভালো পণ্যের উপরে কর ছাড়ের কথাটা বলি, যেগুলো ওই যে এখানে দর্শনটা হচ্ছে যে আমি শুল্ক কমিয়ে দিয়ে জিনিসের দামটা যদি কমে যায়, ক্রেতাও ভালোভাবে পাবে, এবং ক্রেতার তখন পার্চেজিং পাওয়ারের ভিতরে সে থাকবে, তার কিছুটা উদ্বৃত্ত হবে, সে
এটা লাভবান হবে, একটা দিকে ওর উপকার ওইটা করলাম। আর জিনিস যত সস্তা বা ইয়ে হবে তত বেশি বিক্রি হবে, উনি উৎপাদনেও আগ্রহী হবেন, তখন আমি ট্যাক্স পাবো। অর্থাৎ আমি যেটা কর ছাড় দিচ্ছি এটা কিন্তু আমি ভবিষ্যতের জন্যে অধিক ট্যাক্স পাওয়ার দৃষ্টিতে দিচ্ছি। এখন বাস্তবায়নের কথা আমরা বারবার বলছি না, বাস্তবায়নটা যদি এইভাবে না হয়, আমি কমালাম, রেভিনিউ স্যাক্রিফাইস করে আমি কমাই দিলাম, আর উনি সেই জিনিস সেই একই দামে, আগের দামে, আমি এখন বুঝলাম না, আমি কিন্তু গত কয়েকদিনে যাবত কিন্তু কোনো জিনিসের দাম বেড়েছে বলে কিন্তু শুনিনি। না, ভালো, এটা ব্যাপারটা খেয়াল করতে হবে। হ্যাঁ, তো সেই জন্যেই আমি কমালাম, শুল্ক ছেড়ে দিলাম, ওনার ভালোর জন্যই দিলাম, কিন্তু মাঝখানে আরেকজন এইটা নিয়ে গেল হয়ে গেল, এইটা এই পরিস্থিতিটা ঠিক করতে হবে। দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এই যে আমি কর ছাড় বা শুল্কের ছাড় এই জন্যই দিচ্ছি যাতে এটা সরাসরি ওখানে যায় এবং ওইটার থেকে আমি পরে পাই। আমার দৃষ্টিভঙ্গি এই হওয়া উচিত না, যেটা সারাভাবে ওনারা সকলভাবে বলেন এবং কিছুটা সত্য, যে আপনি বাঁচেন আর মরেন, আপনার ব্যবসা হোক আর না হোক, আমার এই দেবেন, আমার এই শুল্ক এইটা বেশি দেবেন, দেবেন। এই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে এবং সেই বেরিয়ে আসার চেষ্টাটা করা হয়েছে এখানে। কারণ আগে অর্থনীতিকে ঠিক করতে হবে, বেচাকেনা হতে হবে, ও লোকের পারচেজিং পাওয়ার বাড়তে হবে, তাকে একটা সুস্থিরতা দিতে হবে, দিলে তখন আমি করের প্রত্যাশা করব। হ্যাঁ, কর বা শুল্ক ছাড়ের ব্যাপারে আর কি। আচ্ছা, আবার বলছেন কয়েকটা জায়গায় বাড়ানো হয়েছে, এটা স্বাভাবিক। সেটা হচ্ছে কয়েকটা জিনিসে মনে করা হয়েছে যে আমার তো একটা ব্যালেন্স করতে হবে, করা উচিত। যেমন 3.5 লাখ যারা, তাদের আমি কমিয়ে বাড়িয়ে কত 3.75 করা হলো। এই যে 3.5 থেকে 3.75 করা হলো, এতে কিন্তু যাদের জন্য বাড়াইছি তাদের কিন্তু কিছু এসে যায় না, কারণ ও কয়টা ফাইল খুলবে কি খুলবে না, কি করবে না। কিন্তু ওখানে আগে যেটা ছিল যে ওই আপনি কোনো রকম টিন খুললেই আপনার 5,000 টাকা ওই যে দিতে হতো মিনিমাম কর। এটা কিন্তু আমরাও আমাদের রিপোর্টেও সাজেস্ট করেছি এবং এনারা এটা উঠাই দিয়েছেন। উঠাই দিয়ে বলা হয়েছে যে এই জিনিসটা, এই যে আপনি 5,000 টাকা মিনিমাম নিতেন, এই লসটা আপনি অন্য পদ্ধতিতে তুলবেন। সেই পদ্ধতিটা হচ্ছে এই যে আপনি ওর ওই মিনিমামটা নেবেন না, আর ওকে করের এটা বাড়িয়ে দিয়ে করে। যেমন এখানে ওই যে 25,000 টাকা যে করের সিলিং আমি কমাই দিলাম, এই কমাই দেওয়া মানেই হচ্ছে কিন্তু যে লোক রেগুলার দেয় সেও কিন্তু 25,000 টাকার বেনিফিট পায়, মানে তার দিতে হয় না, তার করবে। ওইটাকে কাভারেজ করার জন্যই পরবর্তী স্ল্যাবগুলোতে একটু বাড়ানো হয়েছে। যেমন আগে হয়তো 5% দিলে হতো প্রথম স্ল্যাবে, সেইটাকে 10 করা হয়েছে, ওইটাকে করার জন্যে। আর ওইটার আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আয় করবে, যার আয় আছে তার উপরে যে চাপটা পড়ে। যেমন 3 কোটি টাকার উপরে হলে 35% পর্যন্ত চাওয়া হয়েছে, কারণ এটা ট্যাক্স জাস্টিসের এটাই নিয়ম আর কি, সেইটা করতে হবে। এইভাবে করে এটাকে সহজ করতে হবে। সুতরাং এই সব কিছুর উপরে আমি যাই কিছুই ভালো পদক্ষেপ যাই বলি না কেন, এটা যদি তথাকথিতভাবে যথাযথভাবে যদি বাস্তবায়িত না হয়, তাহলে কিন্তু এটা ওই যে লাউ সেই কদুতি এসে যাবে। কারণ আমি শিক্ষার পিছনে একটা ডবল বাজেট দিলাম, স্বাস্থ্যতে বাজেট দিলাম, আমার তো খালি গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হতে হবে। আমি শুধু আপনার ওই সুন্দর বিল্ডিং বানাবার জন্যে, হ্যাঁ, আপনি সুন্দর দেখবেন আমাদের ওই সুন্দর পানি ভবন, কত টাকা খরচ করে একটা পানি ভবন করা হয়েছে। তৎকালীন কোনো প্রধানমন্ত্রী বোধহয় ছোটোবেলায় ওখানে একটা পুকুর ছিল, গোসল করতেন, তো সেইটার সূত্র ধরে স্মৃতি ধরে একটা বিশাল একটা পানি ভবন বানানো হয়েছে। ওই পানি ডিপার্টমেন্টের কাজের কি কোনো পরিবর্তন হয়েছে? ওর সেবার কি কোনো পরিবর্তন হয়েছে? আমি চাচ্ছি এই যে বাজেটে যেটা আমরা দিচ্ছি এটা বাস্তবায়ন, মানে এই যে এখান থেকে যেন কোনো প্রকার পিলফারেজ না হয়। এখানে যেন 25 টাকার জিনিসকে 125 টাকা দেখিয়ে আমি 5টা জিনিস পেতাম, সেখানে একটা জিনিস না পাই, যেন আমার 25 টাকায় একটা জিনিসই পেতে হবে এবং সেইটার গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হতে হবে। গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস না হলে অর্থনীতিতে। আপনাদের দুজনের কাছে আমার দুটো আলাদা প্রশ্ন। প্রথমে মিস্টার হেলালের কাছে প্রশ্ন যে খুচরা ব্যবসায়ীরা বর্তমানে সবচেয়ে কোন কোন সমস্যার বেশি মুখোমুখি হচ্ছেন? আপনার কাছে একটু বুঝতে চাই যে অনানুষ্ঠানিক অর্থনীতিকে
করের আওতায় আনবার বাস্তবসম্মত উপায় কি? আপনি প্রথম। জি, আগে উনি বলুক, তারপর হ্যাঁ, উনি বলবার প্রথমত পর। হচ্ছে যে ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যা তো ছিলই, তো এইবার আরো বেশি হবে বলে আমরা আশঙ্কা করছি। কেন হবে আমি বলি আপনাকে। প্রথমত হচ্ছে যে এইবারে আমরা আগে ছিল যারা 30 লক্ষ টাকা পর্যন্ত টার্নওভার থাকবে তাদের রেজিস্ট্রেশনও নিতে হবে না, তাদের মাস শেষে কোনো ইয়েও জমা দিতে হবে, রিটার্নও জমা দিতে হবে না। এইবার এটা তুলে দিছে, তুলে দিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এখন 10 লক্ষ করদাতা আছে সব মিলে, এটাকে 8 লক্ষ আছে, এটাকে বাড়িয়ে 20 লক্ষ করা হবে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আবার দেখলাম যেগুলো 3 কোটি ব্যবসায়ীকে করের এবং ভ্যাটের আওতায় আনা হবে। এখন এই যে কর এবং ভ্যাটের আওতায় আনলেন, যেটা মজিদ ভাই বললেন যে আসলে আমাদেরও মানে এগিয়ে আসা দরকার যে আমরা কেন কর ভ্যাট দিচ্ছি না। একটা মানুষ যখন কর ভ্যাট দেয়, ভ্যাট তো প্রত্যেকেই দেয়, যারা একটা মানুষ যখন কর দেয় তার মধ্যে একটা আনন্দ থাকে যে আমি এটা বাজারে 500 ব্যবসায়ী থাকে, সেখানে 20 জন 25 জন কর দেয়। এখন প্রশ্ন হচ্ছে আপনি করবেন কিভাবে? আপনি যারা এনবিআর এ যারা কাজ করেন তারা এনবিআর এর বাইরে অন্য কোথাও পোস্টিং নেন না, খুব বড় জোর জেলা শহর বিভাগীয় শহরগুলোতে নেন। জেলা শহরগুলোতে পাবেন না, উপজেলা তো নাই, এবং পর্যন্ত না, ইউনিয়ন পরিষদ পর্যন্ত না। এখন ধরুন বাংলাদেশে যদি আপনার 480-90টা উপজেলা থাকে, প্রত্যেক উপজেলায় মিনিমাম এখন 30 থেকে 35টা বাজার আছে। এমন কোনো বাজার নাই যে বাজারে আপনি 15 থেকে 20 জন ট্যাক্স পেয়ার খুঁজে পাবেন না। আপনি তাদেরকে আওতায় আনছেন না, কেন আনছেন না? আপনি সেই প্রথম কথা হচ্ছে এনবিআর আমার জনবল নাই, দ্বিতীয় কথা হচ্ছে আমার যখন অর্থের প্রয়োজন সেখানে আমাকে অর্থমন্ত্রীর অর্থ ছাড় দেয় না, তৃতীয় কথা হচ্ছে আমার দক্ষ জনবল নাই। এখন প্রশ্ন হচ্ছে আপনি কেন আউটসোর্সিং করছেন না? আমরা যে কথাগুলো বারবার বলি সেটা হচ্ছে যে আপনি ধরেন বাংলাদেশে এখন প্রাইভেট সেক্টর থেকে শুরু করে সরকারি পর্যায়ে ইকোনমিক্সে যারা অনার্স পড়ে তারা তো ইন্টার্নশিপ করে এখন 3 মাসের জন্য, তাদেরকে নিয়ে আসেন না, নিয়ে এসে তাদেরকে গ্রামে গঞ্জে পাঠিয়ে দেন না, তাদেরকে জেলা উপজেলা এবং গ্রাম পর্যন্ত পাঠিয়ে দেন, তাদেরকে বিহেভিয়ারটা করতে বলেন যে না, ওরা গিয়ে বলুক যে এই ব্যাপার আপনি ট্যাক্স দিলে আপনি বাংলাদেশে উন্নতির সাথে আপনি বাংলাদেশের রাষ্ট্রের সঙ্গে আপনার একটা বন্ধন তৈরি হবে যে হ্যাঁ আপনি এই রাষ্ট্রের মালিক, আপনি কর দিচ্ছেন। এই জিনিসগুলো তাদেরকে বুঝাতে পারলে আপনি বিশ্বাস করেন যে ঢাকা শহরে না, আমি কাপাসিয়া একটা দোকানে জানি ওষুধ বিক্রি করে, প্রতি সন্ধ্যার পরে আমি জিজ্ঞেস করলাম কত বিক্রি করো, বলে 1 থেকে 1.5 লাখ টাকা। 1 থেকে 1.5 লাখ টাকা ঔষধ বিক্রি করতে ফার্মেসিতে, তাহলে তার ইনকামটা, তার আয়করটা কত হওয়া উচিত ছিল? ঢাকা শহরে 10 থেকে 12,000 টাকা বেশি বিক্রি করতে পারে না সাধারণ ইয়েগুলো, আর ওখানে 1 থেকে 1.5 লাখ টাকা বাজারে ওষুধ বিক্রি করে। সেই ইনকাম ট্যাক্স কাকে বলে সে জানে না, ইনকাম ট্যাক্স লোকও তার কাছে যায় না। এখন এই পরিধিগুলো যখন আপনি বিস্তৃত করবেন, এদেরকে যখন বিস্তৃত করতে যাবেন তখন কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা কষ্ট পাবে, এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা কষ্ট পেলে সরকারের জনপ্রিয়তা হ্রাস পেতে পারে। আমি আবারও বলি কেন হচ্ছে, বিষয়টা হচ্ছে যে আপনি আমাকে ট্যাক্স তো আমাকে কি চাইতে তো হবে যে আমি এই পদ্ধতিতে আমি ট্যাক্স তো ইচ্ছা করলে গিয়ে ঢিল দিয়ে দেওয়া যায় না যে আমি দিয়ে দিলাম, এটা তো মানে কি বলে মসজিদ অথবা মাদ্রাসা অথবা আপনার না যে আমি গিয়ে দান করে দিয়ে আসলাম, ব্যাপারটা তো এরকম না। আমাকে কাগজ কলমের ভিত্তিতে আমাকে ট্যাক্স দিতে হবে, রাষ্ট্র যে ট্যাক্সটা নেবে। আমরা সেই কাজটা করতে পারছি না, এবং যদি এই ছেলেগুলোকে যদি আমরা ইন্টার্নশিপ করাইতে পারতাম, এদেরকে দিয়ে কিন্তু আমরা তৈরি করতে পারতাম আগামী দিনে এনবিআর কারা চালাবে। এখন প্রশ্ন হচ্ছে এই যেটা স্যার বললেন, এটা হচ্ছে প্রবলেম, আমাদের বড় ব্যবসায়ীদের মধ্যে কিছু প্রবলেম আছে, আমলাদের মধ্যে প্রবলেম আছে। এই প্রবলেমগুলো যতক্ষণ পর্যন্ত না আমরা একটা সিম্পলিফাই করতে না পারবো, আমরা যতক্ষণ পর্যন্ত মনে করব যে না রাষ্ট্রটা আমার, এই রাষ্ট্রের মালিক জনগণ, এই রাষ্ট্রের মালিক আমরা সবাই মিলে। আমি ব্যবসা করছি, আজকে দেশের রাস্তাঘাট, ব্রিজ, এগুলো বিদ্যুৎ, এগুলোর উন্নয়ন হয়েছে বলে আমি আজকে ব্যবসা করতে পারছি। আজকে বাংলাদেশে দেখলাম কয়েকদিন আগে 17,300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এটা কি খামখেয়ালি কথা নাকি? একসময় আমরা সারাদিন টাকা থাকতাম কখন বিদ্যুৎ আসবে, আর এখন সেই দেশে বিদ্যুৎ কখন যায় সেটা আমাকে চিন্তা করতে হয়। আমাদের প্রায় 30,000 মেগাওয়াট বিদ্যুতের সক্ষমতা তৈরি হয়েছে। আমরা এত বিশাল বিশাল প্রজেক্টগুলো আমরা করতে পারলাম, কিন্তু আমরা বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার যেটাকে ডেভেলপ করার দরকার সেই জায়গা করতে পারলাম না। আজকে তাহলে আমরা টেলিভিশনের নিচে স্কলে যাচ্ছে সুইস ব্যাংকে 12,500 কোটি টাকার উপরে বাংলাদেশিদের টাকা, এবং 2025 সালে, আবারও বলি 2025 সালে 3,500 কোটি টাকার উপরে সুইস ব্যাংকে গেছে। কীভাবে গেল, কারা দেশ চালাইলেন, কেমনে গেল, এইগুলো কোনো বলার কোথাও জায়গার তো নাই। আপনি আমাকে এসে ধরতেছেন 30 বছর আগে আমার কাছে আপনি 70,000 টাকা পাইতেন, তার যদি ব্যাংক থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছেন, অথবা আমার ব্যবসা লক করে দিচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছেন, কিন্তু যারা হাজার হাজার কোটি টাকা নিয়েছিল তার জন্য আপনি কি করলেন? ডক্টর মজিদ, আমার প্রশ্ন ছিল আপনার কাছে যে অনানুষ্ঠানিক অর্থনীতিকে করের আওতায় আনার বাস্তবসম্মত, এদের কর দেওয়া বা ভ্যাট দেওয়ার ব্যাপারগুলোকে
সহজীকরণ করবে। আমরা আমাদের রিপোর্টে কিন্তু সেটা বলেছি, পরিষ্কার বলে দিয়েছি। এবার কিছু কিছু পদক্ষেপ ওইভাবে ঘোষণা করেছেন বা দেওয়া হয়েছে যাতে এরা সবাই সিস্টেমেটিক ওয়েতে করের আওতায় আসতে পারে বা উদ্বুদ্ধ হতে পারে। কারণ এরা যদি না দাঁড়ায়, এরা কিন্তু 70% অফ আওয়ার টোটাল ইকোনমি, এই যে অনানুষ্ঠানিক খাত, এরা যদি না দাঁড়াতে পারে তো তাহলে এটা হবে না। 20,000 কোটি টাকা আমরা ইনসেন্টিভ বোনাসটা, ওই যে প্রণোদনা প্যাকেজ 30,000 কোটি দিয়েছিলাম ওনাদেরকে বড়দের, আর 20,000 কোটি টাকা দিয়েছিলাম ছোটদের। কিন্তু সেই 20,000 কোটি টাকা ওনাদের দেওয়া হলো না, গেল না, ওনারা পেলেন না। কেন? কারা দায়ী? দিতে চাইলেন না। কারা দায়ী? ব্যাংক। যিনি বিলি করবেন তিনি তার ওই নিজের লোকের তেল মাথায় তেল দেওয়ার জন্য তার টাকাটা আগে ডিসবার্স করে দিলেন, আর এটা বললেন যে ও দিলে, ও যদি ফেরত না দেয় কি করব, এই কথা বলে। আমি ওই সূত্র ধরেই বলছি, এই যে জেলা উপজেলাতে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে সেইগুলোর ওখানকার যে লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, যেখানে যে পর্যায়ে পুলিশ হোক, পুলিশ ও স্বাস্থ্যের কর্মকর্তা হোক, উপজেলা নির্বাহী অফিসার হোক, জেলা পরিষদ হোক, তাদেরও যে দায়িত্ব আছে সেইটা যদি এইগুলো দেখভালের দায়িত্বটা পালন করেন তাহলে কিন্তু আমার অফিসার পাঠিয়ে ওখানে ওই কর আদায়ের জন্য পাঠাতে হয় না। কয়েকদিন আগে বণিক বার্তা একটা সার্ভে করছিল অন্যভাবে, যে জেলা প্রশাসকরা ওনাদেরকে এই কর আরোহণের দায়িত্ব দিলে কেমন হয়, কারণ ওনারা আগে কালেক্টর ছিলেন, ডেপুটি কালেক্টর বলা হতো ওনাদেরকে, তা ওনারা কালেকশনে রেখে। কিন্তু ব্যাখ্যাটা হচ্ছে স্পষ্ট হচ্ছে ওনারা এখনও কালেক্টর, ওনারা কালেক্ট করতে পারেন। সেটা কিভাবে? ওনার আন্ডারে যেসব ডিপার্টমেন্ট আছে, কাজ আছে, এই যে দোকানের নিচ্ছেন, কেরা কাজ করছেন, বিলি করছেন, যা করছেন, এগুলো তো লাইসেন্স ওনারা দেন, ওনারা জানেন, ওনার কাছে তথ্য আছে। আমি আমার সময় কিন্তু আমি প্রত্যেকটা ইউনোকে লিখেছিলাম যে আপনি আপনার উপজেলায় কয়জন ডাক্তার আছে, কয়জন কন্ট্রাক্টর আছে, কয়জন কি আছে, তাদের নাম, ফোন নাম্বারগুলো আমাদেরকে দেন, এবং আপনি এইটুকু তদারকি করেন যে এই লোক যে ব্যবসা করছে তারে অন্তত আপনি তো প্রশ্ন করতেই পারেন যে ভাই আপনি কি কর দেন, আপনার ইয়ের সার্টিফিকেট দেখান, এই বলেও কিন্তু। অর্থাৎ আমি বলছি যে শুধু এনবিআরের নিজে কর আহরণ করার দায়িত্ব না, এটা কিন্তু সকলেরই যার যার সিস্টেমের ভিতর দিয়ে। পুলিশ যদি তার দায়িত্ব পালনের সময় যদি তার যেটা প্রাপ্য নেওয়ার কথা সেটা যদি সে না নিতে সহায়তা করে, উল্টা পুলিশ যদি ওই দুই ব্যক্তির কাছ থেকে, আসামি এবং বিবাদীর দুজনের কাছ থেকে যদি আলাদা করে পয়সা নেয়, তাহলে আর ও আমার পক্ষে ওই কর দেওয়ার সুবিধার কথা ও বলবে কখন? ভূমি রেজিস্ট্রার, ইভেন এসি ল্যান্ড, সে যে সার্ভিসটা দিচ্ছে, সার্ভিসটা দেওয়ার সময় তো সে এটা চেক করতে পারে যে আপনি এটা দিচ্ছেন কিনা, নইলে আপনি কিন্তু আমার কাছে সার্টিফিকেট পাবেন না বা এটা পাবেন না। তিনি সেইটা করবেন না, তিনি বরং আরও ওর কাছ থেকে আরও কিছু নেওয়া যায় কিনা সেই চেষ্টা করবে। আমি এখানে কথাটাও কিন্তু অন্যভাবে বলছি, আমাদের সকলেরই ভিতরে একটা আসতে হবে আত্মসমালোচনার বা ব্যাপার, যে আমার পক্ষ থেকে কি করা উচিত, আমি সেটা করছি কিনা। হ্যাঁ, আমি আদালত বলি, যে বলি, যার যার যেখানে যে সক্ষমতা উচিত বা দায়িত্ব আছে সে সেটা করবে। এবং আমি মনে করি ওই এনবিআরের লোকেদের যেটা বলা হচ্ছে, তাদের আমি অস্বীকার করছি না যে তাদের জ্ঞানের দক্ষতার অভাব আছে, আমি এটাও অস্বীকার করছি না যে তারা খারাপ ব্যবহার করে না, এটা বলছি না। কিন্তু এই খারাপ ব্যবহার বা এই বিষয়গুলো এক হাতের তৈরি না, একপক্ষীয় না, এটা দিন থেকে এইভাবে গড়ে উঠেছে। সুতরাং এখানে আমাদের নিজেদেরকেও সচেতন থাকতে হবে। আর যেমন যেই বলতে হবে বলে যে আপনি আমার কাছে এত চাচ্ছেন কেন, আপনি হিসেব করে দেন, আমি দিলে রাষ্ট্রকে দেবো, এবার যে সাহস করে কথা বলেন না, বলি তখন তো ঠিকই হয়ে যাবে। না, এটা করতে হবে, কারণ একভাবে করতে হবে, কারণ না করলে হয়তো প্রণোদিতভাবে ও ফেরেশতা হয়ে যাবে না, আর আমি ওই সে গন্ধম ফল খেয়ে বেহেশতের থেকে চলে যাওয়ার পথে থাকবো না, এটা হবে না। তো এই বাজেট কি আসলে শেষ পর্যন্ত সাধারণ মানুষ, আপনি নিজেই উল্লেখ করছিলেন যে মানুষ আসলে বাজেটটা যেটা এত অঙ্ক বোঝে না, তো মানুষ বোঝে যে নিরাপত্তা আছে কিনা, মানুষ বোঝে যে তার বাজারে গিয়ে সে স্বস্তি পায় কিনা। তো বাজেট কি শেষ পর্যন্ত মানুষের মানে এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করবে নাকি নতুন একটা চাপ তৈরি করবে বলে মনে হচ্ছে? না, একটা গণতান্ত্রিক সরকার যেহেতু এসছে, আমার মনে হয় যে ওনারা যদি এখনো সঠিকভাবে বিষয়গুলো দেখেন, হ্যাঁ, আমরা তো ট্যাক্স পেয়ার 12 আমরা সবসময় বলি, আমরা চাই
ট্যাক্স পেয়ার না বাড়লে যারা ট্যাক্স দেয় তাদের উপরে প্রবলেমগুলো হয়, অতএব ট্যাক্স পেয়ার বাড়ুক, এটা আমরা চাই। এখন প্রশ্ন হচ্ছে আপনি এনবিআর এইসব আইনগুলো রেখে আপনি কিভাবে এই ট্যাক্স পেয়ার বাড়াবেন। আমি একজনকে বলবো যে ভাই ধরুন আপনি আমার কথাই বলেন, আমাদের মানে ব্যবসা প্রতিষ্ঠান তো অনেক, প্রায় 2 কোটির উপরে এখন ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী প্রতিষ্ঠান। তো ওদেরকে আমি যদি একটা করলাম, একটা প্রোগ্রাম নিলাম হাতে যে না তোমরা সবাই করে রেজিস্ট্রেশন করো, ভ্যাটের রেজিস্ট্রেশন করো, আমি যে বলবো তারপরে যখন তাকে ওই যে কিছুক্ষণ আগে বললেন না ওই অপারেশন সাকসেসফুল কিন্তু রুগী মারা গেছে, ব্যাপারটা যদি ওরকম হয় যে আমি নিয়ে গেলাম, এরপরে যখন তাকে চারিপাশে ধরবে তখন সে বলবে না যে আপনি এবার কী করলেন। বিষয়টা হচ্ছে আমি বলি আপনাকে, আপনি এই যে ধরেন মানে নিয়মের মধ্যে অনিয়ম যেটা, আপনি বাজেট পেশ হয়েছে জুন মাসে, জুলাইয়ের 1 তারিখে সেটা পাস হবে। আচ্ছা জুলাইয়ের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত যদি আমি জুনের 30 তারিখে, জুনের 30 তারিখ পাস হবে, জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হবে। আমরা যদি ডিসেম্বর 30 তারিখ পর্যন্ত দিই, যে ডিসেম্বরের 30 তারিখের মধ্যে যার যার আছে তারা রিটার্ন সাবমিট করো এবং অর্থ প্রদান করো, ফাইন, একদম ক্লিয়ার। একদিনও পারবে না, বাড়লে তাকে জরিমানা দিয়ে করতে হবে। 6 মাস করে দেন এবং 6 মাসের পরে বলে দেন বাকি 6 মাস তারা এনবিআর দেখভাল করবে, দেখভাল করে দেখবে যে কেউ কনসিল করলো কিনা, কেউ 10 টাকার জায়গায় 5 টাকা দিল কিনা, সেইগুলো তারা করে তারা তার ডিমান্ড নোটটা ওই বছরই তাকে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পর তাকে বলো যে তুমি এই টাকাটা পেমেন্ট করো। কিন্তু আমাকে 30 বছর আগে 40 বছর আগে আপনি এটা ডিমান্ড নোট আমার কাছে হাজির করবেন, ওই বাসা আপনি এই প্রশ্নটার উত্তর উনি অনেকবার রেজ করেছেন, এটা আপনার একটু উত্তর দিতে হবে। এইটা যখন আপনি কারণ না ইউজুয়ালি করবেন, অনেক দেশে 5 বছরের পরে অনেক কিছু রাখে না, ফাইল আপনি ক্লোজ দেখেন করে দেয়। বিদ্যুতের বিষয়, এখন বিদ্যুতের লাইন যদি আপনি 3 মাস না দেন কেটে দেয়, পানির লাইন যদি আপনি না দেন কেটে দেয়, গ্যাসের লাইন না দিলে কেটে দেয়, আপনি সেটা করছেন না, করার খুব সুযোগ আপনার নাই। কিন্তু একটা কাজ ওনারা করে, বিদ্যুৎ গ্যাস পানি ওরা বছর শেষে একটা সার্টিফিকেট দেয় যে তোমার আর কোনো বকেয়া রইল না, তাহলে কিন্তু আমি নিশ্চিন্ত হয়ে যাই যে আমার আর কোনো বকেয়া নাই। এখন ধরেন হঠাৎ করে একটা লোক ইম্পোর্ট করে, যারা ছোট ইম্পোর্ট করে তাদের কাছে অনেক কাগজপত্র কিন্তু প্রিজার্ভ করার ব্যবস্থা নাই, যারা এই 5 লাখ 10 লাখ ডলারের করে তারা কিন্তু এগুলো পারে না। ওনার কাছে হঠাৎ একটা ডিমান্ড আসে যে তুমি যে ইম্পোর্ট করছো তোমার কাছে সরকার 40 কোটি টাকা পায়, তখন তার নিচের ব্লাড প্রেশার হয় 120, উপরটা হয় 180, কারণ তার কাছে এত টাকার সম্পদও তার নাই। তারপরে সে এই ঘুরতে ঘুরতে এখানে যেতে করতে করতে দেখা গেলো 3 মাস, তখন 6 মাস, 1 বছর পরে এটা একেবারে নমিনাল একটা জায়গায় এসে এটা ফিক্সড হয়ে গেল। তাইলে তুমি যে আমাকে এই 20 লক্ষ টাকা তুমি চার্জ করলা, 20 কোটি টাকা আমার কাছে পাও, তুমি যে আমার ডিমান্ড পাঠালা, তোমার কোনো জবাবদিহিতা নাই। এরপরে যে এটা একদম নমিনাল একটা কেসে পরিণত হইলো, আমি দেখা গেলো 20 লাখ দিলাম আর 30 লাখ দিলাম, দিয়ে আমি শেষ করে ফেললাম, তো তুমি আমাকে কেন এই মানসিক যন্ত্রণার মধ্যে ফেললা? আমার কথা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও জবাবদিহির মধ্যে আসতে হবে। আমাকে যেরকম জবাবদিহি করতে হয় তাদেরও জবাবদিহি করতে হয়, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহি নাই। এই জায়গাটা হচ্ছে আমার প্রশ্ন। এই জবাবদিহিতার দাবিটা কে করবে? এই জবাবদিহিতাটা কে নিশ্চিত করবে? আইনটা কে বসে বসে তৈরি করছেন? অর্থাৎ আমি বলতে চাচ্ছি সহজ ব্যাপারে রাজনৈতিক কমিটমেন্ট লাগবে, দৃঢ়চিত্ততা লাগবে। শুধু আইন করে দিয়ে বসে থাকলে হবে না। আমি আবার বলছি, বাজেট বাস্তবায়ন বলতে এইটাই বুঝাবে যে সত্যিই যেন 1 টাকা খরচ করে আমি 1 টাকার গুডস অ্যান্ড সার্ভিস পাই। আমি 1 টাকার কথা বলে 10 টাকার ব্যয় যেন না দেখাই। ঠিক একইভাবে রাজস্ব আহরণের ক্ষেত্রে উনি যে সমস্যাগুলোর কথা বললেন, আচ্ছা বারবার আপনি 30 বা 40 বছর পুরনো জিনিস চাচ্ছেন, if you have such document, আমার কাছে ডকুমেন্ট আমাকে ডকুমেন্ট আমি বলি গত সপ্তাহে এবং আপনি সরকারের কাছে ওইটাও চান ভাই, যে আমি কি বলি, আপনার পর নাই এটা নিয়ে আমি বা প্রেস পরিষ্কার কনফারেন্স করুন, আমি করছি সেখানে ভাই। দেবো এটা। মজিদ ভাই, আমি এটা বলি তো দাবিটা তো আমার উঠতে কাছে হবে আপনার কাছ 1998 99 সালে আমার কাছে টাকা পায়, ওইটা ডিমান্ড ওটা আমার কাছে চাইছে। 98 99 কবে পাঠাইছে সেটার কপি দিয়ে আপনি করেন। আছে, আপনি কালকে দিব আপনাকে, complain আমি আমার এখানে আছে তো আমি পাঠাচ্ছি আপনাকে। complain করেন, আচ্ছা শুনেন, complain করেন। আচ্ছা না কমপ্লেইন করার কিছু নাই, তার এই আইন আছে, আমি গেছি তার কাছে, আমি তার কাছে যাওয়ার পরে সে বলছে ভাই আমার কাছে এই আইন আছে। ভদ্রলোক কবে আইনটা তাহলে কে করছে? কবে হয়েছে তারা এই ধরেন। আইন? হ্যাঁ এই আইন কবে এই আইন আমাকে বললো যে কবে করছে এটা না, আমাকে- না, তাই- হ্যাঁ, এই কিন্তু আইন কে এই যে- বলেছে এই তারা যে ধরেন। আপনি এখানে বলা আছে 216 ধারা বলা আছে করদাতা আদায়ের উদ্দেশ্যে ডিসিটি সাহেব এককভাবে করদাতার বিগত 50 বছর পূর্ব পর্যন্ত অর্থোডক্স অথবা অডিটের নামে পুনরায় কর ধার্য করতে পারবেন। প্রবলেম ইজ দ্যাট আইন তো 2023 2016 216 এবং না, এই আইনটা 2016 রোধ করার জন্য আমরা কোন বারবার আইন? কোন আইনের কথা বলছেন? ওই এটা আইনে। এটা ইয়ে 2023-এ? আইনটা বোধহয় 2023 রাইট। তাহলে যে যিনি পাস করেছেন তার যা ধরেন। আমি তাকে ধরবো কেন ভাই? আরে কি না, না, মুশকিল? আপনি তো ভোট আমি দিয়ে যিনি তারা ওখানে implement করেন, পাঠাইছেন। উনি তো করবেন ভাই। একটা আইন যখন পাস করে
এনবিআর এর দায়িত্ব না নাই না যে- না, তাহলে প্রশ্ন হলো যে যখন এই আইনটা পাশ হয়েছিল তখন আপনারা প্রশ্নটা রেজ আমরা তো করেছিলেন। আইন বলেননি নিয়ে কেন? এত বুঝি না, কথাটা খেয়াল করুন। আমরা কি আইন যখন পাশ হয় আমরা কি সমস্ত আইন ঠিক আছে, এখন তো আমরা বুঝলেন। ভেবে বুঝি না। আপনি না না, যে কি প্রশ্ন আইন হচ্ছে, পাশ করে আমি তাকে সিম- দিয়ে ধরেন, ভাই না আমি বললে আগে হবে বলছি না আমি তো। অর্থনীতিবিদ না, আমি সিম্পল কথা আবার বলি। অর্থনীতিবিদ না হবেন না না। না না, আমি যেহেতু বিদ্যুতেরটা আমি পাচ্ছি বছর শেষে ফুল টাকা দেওয়া, সে আমার সার্টিফিকেট দিচ্ছে, পিছনে সে আমার আর কখনো দাবি করতে পারবে না। বিদ্যুতের পাচ্ছি, গ্যাসের পাচ্ছি, পানি পাচ্ছি, আমি কেন ইয়ে পাবো, ট্যাক্সের পাবো না? আপনি ট্যাক্সের করে দেন, আপনি কেন এই আইনটা রাখলেন? প্রতি বছর আপনাকে সার্টিফিকেট দেওয়া হয় না? দেওয়া আছে, আমি সেটা আপনি বলছি। সেইটা নিয়ে চ্যালেঞ্জ করছেন শোনেন, কেন? আমি সেটা বলছি, বলে ওখানে বলা আছে রুল ভাই ওই অর্থ বছরের জন্য দেওয়া হয়েছে। না না না, আমি কিন্তু অন রেকর্ড বলছি আপনাকে। আমি যখন জিজ্ঞেস করলাম যে ভাই আমার কাছে তো এই যে আমি গত এতদিন যাবত ট্যাক্স দিচ্ছি, সেই যেগুলো সব কথাগুলো খেয়াল করেন, 98-99 সালে, অর্থাৎ আমি ছাত্রত্ব শেষ করে মাত্র ব্যবসায় নামছি, তখন থেকে আমি ভ্যাট দেওয়া শুরু, মানে ট্যাক্স দেওয়া শুরু করছি। এখন আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনি এটা কেন আপনি করলেন, বলে আমার তো কিছু করার নাই, এখানে যে ডিমান্ড রুটটা আসছে আমি কি করবো বলেন। মানে এরকম একটা আইন যদি থাকে তাহলে আপনি সেখানে কিভাবে আপনি বলবেন যে ভাই আপনি ট্যাক্সের না আওতায় না আসেন? না, তা সেই আইনটা তো আপনার তাহলে প্রতিবাদ করতে হবে। আমি এই আবার প্রতিবাদ তো বলি- করছি আমরা। আবার বলি, আমরা press আমাদের conference আমাদের করছি। আমাদের না, আমি বলি আমাদের রিপোর্ট, ডক্টর জাহিদি সাত্তারের রিপোর্ট পড়ে দেখেন, এ সব আইন, এই ধারা, এই যত কালো আইন বা যা কিছু সব আমরা লিস্ট করে দিয়েছি যে এইগুলো এইভাবে থাকা উচিত না, থাকা উচিত না। আপনি এখন এই দাবিটা করছেন না কেন যে ওনারা যে সাজেশনগুলো দিয়েছে সেটা আপনি ইমপ্লিমেন্ট করেন? কারা? আপনারা দাবি করবেন তো, কারণ আমরা দাবি আপনাদের করছি জন্যই তো, তো করা এই যে হয়েছে। প্রেস কনফারেন্স নিয়ে আসছি, এই কোনো এই যে চাপ press সৃষ্টি করে conference আমরা সরকার দাবি এটা- করছি যে সেই এগুলো যে রোহিত আইনটা করে। তৈরি করলো না, এই পাস আইনগুলো করলো রোহিত- না, কিচ্ছু কেউ আমরা কিছু বলছি কথা না, বলে না। আমি বলছি না যে এনবিআর এর এই বিপক্ষে আমি জন্যই কথা বলছি না, কথাগুলো খেয়াল করেন। ওনার হাতে যেহেতু একটা অস্ত্র আছে, তো ওই অস্ত্রটা তো উনি ব্যবহার করতেই পারেন, কথাটা খেয়াল করেন। তো আমি এখন অস্ত্রটা আপনি ব্যবহার যখন আপনি করছেন আমার বিরুদ্ধে, এই আইনের বলেই তো করছেন। আমি ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনি আমার সার্টিফিকেটে বলে লেখা আছে ওই আইনে, দেখবেন ওই বছর জন্য আপনি এই সার্টিফিকেটটা দিছে, এরকম না যে আপনার পিছনেগুলো বাতিল হয়ে গেছে, কি করবেন আপনি? এবং এরপরে আমি একজন এনবিআর এর চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যানকে টেলিফোন করে বললাম, তাহলে প্রশ্ন হচ্ছে যে ওই সময় কি আপনি ট্যাক্স দিতেন? 98-96 তখনকার সার্টিফিকেট ছিল না? ওই সময় তার সার্টিফিকেট সিস্টেম ছিল না বা আমি নিয়েও নাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওইভাবে তো আমি তখন তো আমরা হয়তো 5,000, 3,000, 2,000 এরকম ট্যাক্স দিয়ে আমি ট্যাক্স ফাইলটাকে ঠিক রাখছি। তখন তার ব্যবসা আমি ওইভাবে মানে বড় ব্যবসা করতাম না। আমার কাছে এই ধারাটা কিন্তু ফিকটিশিয়াস মনে হচ্ছে। আপনি দেখেন, আমি তো একদম অন রেকর্ড বলছি যে এই ধারা আমরা বলিস আমাকে- একেবারে শেষের দিকে, সো 50 বছরের আগে সাবেক। ক্লোজিং রিমার্কস ডক্টর মজিদ, একটু যেভাবে শেষ করতে চান আপনি, আশার বাজেট, সংকট ব্যবস্থাপনার বাজেট, রাজস্ব সংগ্রহের বাজেট, অথবা আমি যদি আপনাদের দুজনকে প্রশ্ন করি, আগামী 1 বছর পরে, আগামী বছর জুনে গিয়ে যখন আমরা এই বাজেটের মূল্যায়ন করব, কোন 3টি সূচক দেখে আপনারা আসলে বলবেন যে বাজেটটা সফল হয়েছে? সেটা হচ্ছে ওই আবার বলছি যে ব্যয় যেটা করব সেইটার যেন আমি রিটার্ন পাই, গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হয়, সুশাসন জবাবদিহিতার সাথে যেন এটা হয়। এবং এই ক্ষেত্রে সকল প্রতিষ্ঠান, এনবিআর হোক, জেলা প্রশাসক হোক, পুলিশ হোক, এসি ল্যান্ড হোক, যার সেবা দেওয়ার কথা সে এবং যার যা ভূমিকা পালন করার কথা সেটা যেন হয়, এটাই আমি বাস্তবায়ন বলতে বুঝাচ্ছি ব্যয়ের ক্ষেত্রে। আয়ের ক্ষেত্রেও তাই, আয় যে করবে, যেখান থেকে করবে, সেই ইকোনমিকে কতটা আপনি সুস্থ করতে পেরেছেন সেটা আমরা তখন দেখব বা দেখতে হবে। 2 হচ্ছে ও কতটা সহজ সরল করতে পেরেছে আইনকে, ওই তথাকথিত, আমি ওই ধারাটার কথা বলছি, এইসব ব্যাপারে আমরা যে লিস্ট করে সব কিছু দিয়েছি সবার কাছে নিয়ে, সেইটার ব্যাপারে তারা মোটে মুখ খোলেন না, মানে দাবিই করেন না, বলেন না কোনো জায়গায়। পরিষ্কার করে বলে দিলেই তো হয় যে ওখানে তো সব সাজেশন দেওয়া আছে, আপনি সেইটা ফলো করেন, কারণ এটা তো একটা সংস্কার প্রস্তাব কমিটি। হ্যাঁ, অর্থাৎ ওনারা মানে আমরা সকলে মিলে, আমি সকলের কথা বলছি, ইনক্লুডিং মাইসেলফ, আমাদের একটা অভ্যাস হচ্ছে, আমাদের একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে ওই সবসময় অন্যের উপরে দোষটা চাপিয়ে দিয়ে আমি নিজেকে নিরাপদ ভাবার চেষ্টা করি, কিন্তু এটা তো হবে না। ওই যে একটা কাক মনে আছে, সে ওই মনে করেছিল যে মাংসের টুকরাটা আমি যদি লুকিয়ে রাখি ভালো করে, কেউ যেন না দেখে, ফলে ও নিজেই চোখ বুঝে ওইটা রাখতে গেছে, দেখে পরে আর নিজেরটা খুঁজে পাচ্ছে না। এই নিজে অন্ধ হওয়ার পথ থেকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ। সেটাই আমরা আয় এবং ব্যয়ের ক্ষেত্রে এটাই দেখব যে জবাবদিহিতার সাথে, স্বচ্ছতার সাথে, সুশাসনের সাথে যেন বাজেটটা বাস্তবায়িত হয়। জি, ধন্যবাদ। মিশাইল লাল। জি, এখানে যেটা বাস্তবায়নের কথা বলছেন, আমি বললাম যে আমি অর্থনীতিবিদ না, আবারও বলি, আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে করের আয়টা বৃদ্ধি হয়েছে,
ভ্যাটের আয়টা বৃদ্ধি হয়েছে এবং সরকার যেটা চাচ্ছে এনবিআরকে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে যে 6,95,000 কোটি টাকা তারা এবার রেভিনিউ কালেক্ট করবে, তারা বছর শেষে তারা অন্তত বলবে যে আমি এই কারণে এটা পারি নাই, এই কারণে এটা আমি পারছি। এই জবাবদিহিটুকু যদি থাকে, আমরা কিন্তু সবসময় চাইবো এনবিআরকে সহযোগিতা করার জন্য, ট্যাক্স পেয়ার বাড়াবার জন্য। কারণ একজন মানুষ যখন ট্যাক্স দেয় তাকে তো একটা কার্ড দেন না আপনি যে আমি ট্যাক্স পেয়ার, সে তো অন্তত এটা বুকে নিয়ে ঘুরতে পারবে যে হ্যাঁ ইয়েস আমি এই দেশে ট্যাক্স দিই, আমি দেশের নাগরিক, দেশের মালিক আমি। এই জিনিসগুলো আমরা যতক্ষণ পর্যন্ত করতে না পারবো এবং এই যে মানে ট্যাক্স এবং ভ্যাটের ব্যাপারে স্বচ্ছতা যতক্ষণ আনতে না পারবো, মানুষের মধ্যে এক ধরনের জিনিস আনতে হবে কিন্তু যে আমার এই টাকা দিয়ে রাষ্ট্রের কাজ হয়, আমার এই টাকা দিয়ে রাস্তা হয়, এই টাকা দিয়ে দিচ্ছি বলেই আমি ব্যবসা করতে পারছি। আমি যদি আজকে ইথিওপিয়া অথবা অন্য কোনো দেশে থাকতাম তাহলে তো ব্যবসা করতে পারতাম না। আমি বাংলাদেশের মতো একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি, আমি এখানে ব্যবসা করছি, আমি এখানে ট্যাক্স দিব, ভ্যাট দিব এবং অন্য সামাজিক যে কর্মকাণ্ডগুলো সেগুলো করবো। এর জন্য আমার একটা নিরাপদ রাষ্ট্র লাগে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মোহাম্মদ আলাউদ্দিন এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। আমরা প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করছিলাম। আলোচনা করতে করতে একেবারে শেষ প্রান্তে এসে যেটা সবচেয়ে মূল্যবান কথা, যেন আমরা নিরাপদ রাষ্ট্র চাই, রাষ্ট্রটা যেন সবার হয় সেরকম একটা রাষ্ট্র চাই। এবং ঘুরে ফিরে এই আলোচনার মধ্যে টেকনিক্যাল অনেক দিক আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু ওই সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, এই প্রসঙ্গগুলো ঘুরে ফিরে আলোচনা এসছে। পলিটিক্যাল কমিটমেন্টের কথা এসছে, দৃঢ়চিত্ত সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে দৃঢ়চিত্তের কথা এসছে। এক অতিথি বলছিলেন যে সরকার মাথায় যদি রাজনীতিটা থাকে সেটা অনেক ক্ষেত্রেই জনগণের সঙ্গে সম্পর্ক থাকে। সরকার যদি শুধুমাত্র সরকার হয়ে ওঠে সে আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমার আরেক অতিথি বলছিলেন যে সকলের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। দেশটা যদি সবার হয় তাহলে আসলে সবারই দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। সাধারণ মানুষকে খুশি করবার জন্যে কিছু উদ্যোগ আছে, কিন্তু একটা সচল অর্থনীতির জন্য শুধুমাত্র সোশ্যাল সেফটি নেট দিয়ে সমস্যার সমাধান হয় না। অর্থনীতিকে আমার অতিথিরা বলছিলেন অচল অর্থনীতি, এবং অচলকে সচল করবার জন্য ব্যাংকিং খাতের কথা বলেছেন, রাজস্ব ব্যবস্থার কথা বলেছেন, পুঁজিবাজারকে, এগুলোকে যদি সচল না করা যায়, এগুলো যদি ভাইব্রেন্ট না করা যায়, অর্থনীতি কখনো সচল হবে না। এবং প্রাইভেট সেক্টরের উপরে অনেক বেশি আসলে জোর দেওয়া দরকার, এবং সেই সঙ্গে বাজার ব্যবস্থাপনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দিন শেষে মানুষ বাজেটকে বিবেচনা করবে তার নিরাপত্তা আছে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ভালো কিনা, বাজারে গিয়ে সে স্বস্তি পায় কিনা, তার আয়ের সঙ্গে ব্যয়টা সঙ্গতিপূর্ণ রাখতে পারছে কিনা, এই বিষয়গুলো হচ্ছে মানুষের কাছে মুখ্য। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।